তারা কোরআন শরীফ পড়াতে দ্বিধাবোধ করে না। আমার কোরআনের বাড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভে যারা আমার কথা শুনছেন বা শুনবেন, সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন গতকালকে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। এই পদত্যাগের পর বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমার ভক্ত অনুরাগী যারা আছে তারা সবাই হতাশ হয়ে আমার কাছে মোবাইল করেছে, দলে দলে আমার অফিসে এসছে। আমি আসলে স্পষ্ট ভাষায় আগেও বলেছি, আমি সাহস করে সত্য কথা বলবো। আমি যা বলি তা করি। আমি পদত্যাগ করেছি। যারা আমার জন্য আজকে আন্তরিকতার দরদ দেখাচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে জানাতে চাই এবং আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নামে জাতীয়ভাবে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের আমি সদস্য আছি। আমি সেই প্রতিষ্ঠানের সদস্য হয়ে আমি রাজনীতি করব। আমি তো আগেই আপনাদেরকে বলেছি, আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি, আমি সাহস করে সত্য কথা বলবো। অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাব। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কথা বলবো। আজকে আমি আমার প্রতিশ্রুতি থেকে এক চুল পরিমাণ সরে যাই। আমি যতদিন বেঁচে আছি আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হয়ে আমি বেঁচে থাকতে চাই। আপনারা জানেন, এখনো আপনারা দেখছেন আমার বুকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে লগো, সেটা আমার বুকে স্বাধীনতার প্রতীক নৌকা বুকে ধারণ করে আমি এখনো পথ চলছি। আমার গাড়িতে এখনো মুক্তিযুদ্ধের গান, বঙ্গবন্ধুর গান, শেখ হাসিনার গান আজকে প্রতিদিন পরিবেশন করা হয়। আমি আমার আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না, এ বিশ্বাস আমার প্রতি রাখবেন। আমি আপনাদের সাথে আছি, থাকব। দলের এখন সুসময়। আজকে অনেক বসন্তের কুকিলদের আনাগোনা চলছে। আজকে আমাদের দলের আজকে বসন্তের কুকিলদের আনাগোনা যারা ত্যাগী তারা হারিয়ে যাচ্ছে। আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, এ দলের দুঃসময়ে ৭৫-এর পর যেভাবে এখানে দলের কান্ডারি হিসাবে দায়িত্ব নিয়েছিলাম, আমি দলের দুঃসময় আবার
দলের কান্ডার হিসেবে দায়িত্ব আমি নেব। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি বিশ্বাস করি আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, আমার প্রতি আপনাদের সকলের বিশ্বাস থাকবে এবং আপনারা বিশ্বাস রাখবেন। আসলে অত্যন্ত কঠিন সময় আজকে আমরা অতিক্রম করছি। প্রথম যখন করোনা এখানে প্রাদুর্ভাব হয়েছিল বাংলাদেশে সহ সারা বিশ্বে, তখন এই কোম্পানিগঞ্জে আমি প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে এখানে প্রাথমিক যখন করোনা ভাইরাস বাংলাদেশে প্রাদুর্ভাব হলো, তখন কেউ ঘর থেকে বের হয়নি। সরকারি কর্মচারীরা ঘরের ভিতরে ছিল, সবাই ঘরের ভিতরে। এই কোম্পানিগঞ্জে আমি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছি। আমার পৌরসভা কোথায়ও কেউ করতে চায় না, আমি এখানে করেছি। বিদেশিদেরকে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সব ব্যবস্থা আমি করেছি। আমাকে সহযোগিতা করেছে আমাদের এখানকার টিএস সেলিম সাহেব। এরপরে লকডাউনের সময় দায়িত্ব পালন করেছি। করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা আমি করেছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। অর্থনৈতিক সহযোগিতা করোনা রোগীদেরকে করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গরিব শিক্ষকদের মধ্যে আমি অর্থ বিতরণ করেছি। আমি গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আজকে অনেকে হেফাজতের নামে বাংলাদেশে তাণ্ডব করছেন, ভুলে যাবেন না এই কোম্পানিগঞ্জ প্রতিটি প্রতিষ্ঠান আপনাদের ক্যাডেট মাদ্রাসার শিক্ষকদেরকে সরকারি সাহায্যের বাইরে আমিও সাহায্য করেছি বিভিন্নভাবে, ভুলে যাবেন না। ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে, পায়ের মতো ছিলাম সেদিন কেউ ছিল। আজকে যারা এখানে অস্ত্রের যন্ত্রণানি দেখাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, যারা আজকে উস্কানি দিচ্ছেন, কেউ ছিল না রাস্তা, কেউ কোয়ারেন্টাইনে ছিলেন। নেতারা স্মরণ রাখবেন, আমি ছিলাম রাস্তায়, আমি ছিলাম মানুষের বাড়ি। আজকে আমি বলবো করোনার প্রাদুর্ভাব আবার বেড়েছে। আজকের পরিসংখ্যানে দেখা গেছে ৪৯ জন বাংলাদেশে মারা গেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এ পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আক্রান্ত ৬,০০০ দিন দিন বাড়ছে। আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হবেন না। আর বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করবেন না, বাজারে ঘোরাফেরা করবেন না, ঘরে অবস্থান করুন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আগামী দিন থেকে আমার পৌরসভায় সীমিত আকারে কাজকর্ম করব এবং মানুষের মধ্যে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া আমি আরো আগ থেকে শুরু করেছি। মাস্ক বিতরণ করছি প্রতিদিন। গত 10 দিন আগ থেকে আমি মাস্ক বিতরণ করছি। বিশেষ করে আমি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে মাস্ক বিতরণ করেছি, মিষ্টি বিতরণ করেছি। এখনো মাস্ক বিতরণ আমার অব্যাহত আছে। প্রতিদিন সকালবেলা আমি নিজে রাস্তায় হেঁটে মাস্ক বিতরণ করি, এটা অব্যাহত থাকে। কিন্তু অপ্রয়োজনীয় কেউ আমার অফিসে আসবেন না। দল রাজনীতি এগুলো আমরা বেঁচে থাকলে পরবর্তী পর্যায়ে করব। আমি আপনাদের প্রতি নিবেদন করব, আপনারা অপ্রয়োজনীয় আমার অফিসে আমার এখানে আসবেন না। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি স্পষ্ট ভাবে বলবো, আপনারা যার এলাকাতে করোনা আজকে মানুষ যাতে আক্রান্ত না হয় সেজন্য সচেতনতা সৃষ্টি করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। এবং যারা ব্যবসায়ী আছে আপনাদের দোকানের সামনে আপনারা হ্যান্ড স্যানিটাইজার রাখবেন, আপনারা হাত ধোয়ার পানি রাখবেন,
আপনারা সাবান রাখবেন এবং আপনাদের বাড়ি এবং হোটেল রেস্তোরাঁ সহ ক্লিনিক হাসপাতাল তারপরে দোকান এগুলার আঙ্গিনা পরিষ্কার রাখবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি নির্দেশ। আর এটা একটা খোদাই গজব, আমাদের কোথায় ত্রুটি আছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আমি মুসলমান হিসাবে আমাকে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে। আর যারা অন্য ধর্মের আছেন আপনারা স্ব স্ব উপাসনালয়ে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ আমাদেরকে যেন এই করোনা রোগ থেকে আমাদেরকে, আমাদের দেশকে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে করোনার প্রাদুর্ভাব থেকে যাতে রক্ষা করে। আজকে কষ্ট লাগে, হেফাজতিদের কথা বলছি, এদের উত্থান আজকে কিভাবে হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগের অপরাজনীতির কারণে তাদের উত্থান। আমি স্পষ্ট বলবো, আমি আগ থেকেও বলেছি, আজকে তারা এমন পর্যায়ে গিয়েছে তারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে, তারা মানুষের বাড়িতে আগুন লাগাতে দ্বিধাবোধ করে, তারা কোরআন শরীফ পড়াতে দ্বিধাবোধ করে না, তারা পুলিশ হত্যা করতে দ্বিধাবোধ করে না। আজকে প্রগতিশীল নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করতে দ্বিধাবোধ করে না। চিৎকার করে বলেছিলাম, শুনে নাই, প্রতিবাদ করে নাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। বাংলাদেশে কি আর জিয়াউর রহমান এরশাদের ভাস্কর্য নেই? পৃথিবীর দেশে দেশে বিভিন্ন রাষ্ট্র যারা জাতির পিতা তাদের ভাস্কর্য নেই? মুসলিম দেশগুলোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশে বাংলার উচ্চতা কিভাবে দেখা? সাহস তাদেরকে কে দিয়েছে? আমার এখানে একটা ওয়াজ মাহফিল আমার বাড়ির পাশে আয়োজন করেছিল, আমি সেখানে গিয়ে দেখলাম তথাকথিত এক হেফাজতি সেখানে ওয়াজ করছে। সরকার ইসলামের জন্য কোনো কিছু করে না, ইসলামের জন্য করে আলেম ওলামারা, আর সেই আলেম ওলামাদেরকে সরকার জঙ্গি বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলে। আর বলেছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের কোনো হাফেজ নাই, তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। তারপরে বলেছে বিশ্বে শুধু ইসলাম ধর্মের লোকের উপর আঘাত করা হয়, অন্য ধর্মের উপর আঘাত করে না। ট্যাপ আমার কাছে আছে, রেকর্ড আমার কাছে আছে। আমি প্রশাসনের এখানকার ইউনো এবং ওসিকে আমার বাড়িতে ডেকে নিয়ে এই ভিডিওটা শোনাবার পরে ওনারা আমাকে বললেন যে এ তো ধর্মীয় উস্কানি দিয়েছে, এ তো সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। গ্রেপ্তার করলো তাকে। এর পরের দিন আবার শপথ ছিল, ডাগুনিয়াতে আমার উপর আক্রমণ হয়েছে, চট্টগ্রামে আক্রমণ হয়েছে। এর ভিতরেও আমি খবর নিয়েছি, খবর নিয়ে শুনলাম কোন নেতার ইঙ্গিতে নাকি তাকে 54 চালান দিয়া তাকে জামিন দিয়ে দিচ্ছে। জামিন দেওয়ার পরে কি হলো, একরাম নিজামেরা নোয়াখালীতে আমার বিরুদ্ধে হেফাজতিদেরকে অর্থ দিয়ে মিছিল করিয়েছে। এই নিজাম হাজারি হেফাজতিদেরকে পানি খাওয়াইছে। এটা কি মিথ্যা কথা? এটা সত্য। আজকে এই হেফাজতিদের জন্য আমার নেত্রী শেখ হাসিনা যেটা করেছে, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার যারা ইসলামের নামে ক্ষমতা এসেছে তারাও করে নাই, করেছে আমার নেত্রী শেখ হাসিনা। তাদেরকে যে সনদ দিয়েছে, সনদের কারণে আজকে তারা শিক্ষা জীবন শেষ করে তাদের সরকারি চাকরি থেকে সকল চাকরিতে তারা সুযোগ পাবে। এর চাইতে বড় সুযোগ সুবিধা আর কি দিতে পারে? করোনার সময় আমার নেত্রী শেখ হাসিনা তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে সারা বাংলাদেশে এই ক্যাডেট মাদ্রাসার শিক্ষকদের জন্য, এই হেফাজতিদের জন্য। সেটাকে ভুলে গেছেন? আজকে মানুষ হত্যা করে,
ইসলামের কোন জায়গায় কইছে মানুষ হত্যা করা যায়? প্রত্যেকটা ধর্মে বলা আছে মানুষ হত্যা মহাপাপ, প্রত্যেক ধর্মে তো বলা আছে। আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলেছে, কি বলেছেন? যে সকল ধর্মের প্রতি সম আচরণ করবে। আমার কোরআনের বাণী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করো। আজকে আপনারা, এটা কি ইসলাম? কোন ইসলাম এটা আপনাদের? আপনারা ইসলামের নামে মানুষ হত্যা করছেন, আপনারা ইসলামের নামে মানুষের বাড়িঘর পোয়াচ্ছেন। এগুলা বন্ধ করেন। আমি কোম্পানিগঞ্জে এগুলা করতে দেব না। বাংলাদেশের কোথা নেতারা আছে, এরা তো হেফাজতিদেরকে আমার এখানে সহযোগিতা করে, তাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। আমাদের জাসদের সভাপতি খিজির হায়াত, ওবায়দুল কাদেরের সভাপতি দলের সেক্রেটারি নবী, তারপরে রুমের একটা আছে ভাইস চেয়ারম্যান, এরা হেফাজতিদেরকে নিয়ে গেছে এখানে হত্যা আর মিছিল করার জন্য। তারা সমঝোতা করছে, শান্তিপূর্ণ উপায়ে করবে। আমি ডিআইজি সাহেবকে বলে এটা বলছি যে এটা করতে দেওয়া হবে না। আমি পদক্ষেপ দিচ্ছি, মিছিল যেখান থেকে শুরু করার কথা সেখানে আমি অবস্থান নিয়েছি। আমার কর্মীদেরকে নিয়ে মিছিল করতে পারে না। পরের দিন হরতাল করবে সারা রাত কর্মীদেরকে নিয়ে। আমার পৌরসভাতে আমি এখানে বিচিত্র রাত্রি যাপন করেছি, রাত্রে খবর নিয়েছি এরা কোথায় একত্র হচ্ছে কিনা। যেহেতু আমাদের দলের উস্কানি আছে, আমাদের দলের মূল নেতাদের সভাপতি সম্পাদক যারা পরিচয় দিয়ে, জাসদের সভাপতি সম্পাদক, তাদের উস্কানি আছে, রুমেল চৌধুরী ভাইস চেয়ারম্যান তার উস্কানি আছে। আমি এটা নজরদারির মধ্যে রেখে এখানে বসুরাতের প্রশাসন সহযোগিতা করে নাই, মাইদ্রি থেকে আগত প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে, সেক্ষেত্রে আমরা হরতাল করতে দিই নাই। বাংলাদেশে যদি সব জায়গাতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়, দল যদি কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে হেফাজতিরা কোন অবস্থায় রাস্তায় নামতে পারবে না, আর তাদেরকে রাস্তায় আর নামতে দেওয়া হবে না। আমার নেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ রাখবো, তাদের লাগাম টেনে ধরুন। আমি আগেই বলেছি, অনেক আগ থেকে বলে আসছি, জাসদ বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পথ রচনা করেছে। আর বঙ্গবন্ধু কাছের ব্যক্তি, যে ব্যক্তি বঙ্গবন্ধুর পিতার মৃত্যুর পর, মাতার মৃত্যুর পর মাটিতে গুড়িয়ে গোয়ায় কান্না করেছে, বঙ্গবন্ধুর পিতার কবরে নেমে লাশ দাফন করেছে, সেই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু নাকি বলতো তার পরিবারের সদস্যদেরকে, আমি মরে গেলে, আমি বিপদে পড়লে তোমাদের মোস্তাক চাচা আছে, হায়ের মোস্তাক চাচা। এই মোস্তাক চাচারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে হেফাজত জননেত্রী শেখ হাসিনার হত্যার পথ রচনা করছে। আর নেত্রী, আপনার চতুর্দিকে যারা অপরাধ বিধির সাথে জড়িত, যারা আজকে কোটিপতি, আপনি গরিবের জন্য কাজ করছেন, এরা আপনার চতুর্পাশে সাবধান। ইন্দিরা গান্ধীর হত্যাকারী তার দেহ, আপনি চলে গেলে আপনি আমাদের শেষ ঠিকানা। আমরা কোথায় যাব? কার কাছে? কে দেবে দেশের নেতৃত্ব? আপনাকে বেঁচে থাকতে হবে। এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সকল পদক্ষেপ নেন। আমি বঙ্গবন্ধুর রাজস্বের একজন কর্মী হিসাবে কোনো কিছু চাই না আপনার কাছে, মন্ত্রী এমপি হতে চাই না, কোনোদিন চাইব না, কোনো পদবি আমি চাইব না। আমি চাইব আপনি যতদিন বেঁচে থাকেন, আপনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এজন্য আপনার পাশে সবসময় ইনশাআল্লাহ থাকবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আসলে কষ্ট লাগে আমার এখানে ঘটনাগুলো, আমি তো আগেই বলেছি 6 বার আমার উপর আক্রমণ হয়েছে, কষ্ট লাগে। আজকে যে কথাটা বলতে গিয়ে শেষ করতে পারলাম না, এই যে হেফাজতিদেরকে আর একটু বলি, একটু পিছনে আসছি, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। হেফাজতিদেরকে গ্রেপ্তার করলো ইউনো ওসি, তাদেরকে কে নিষেধ করছে এই বিষয়টা আমি সরকারের গোয়েন্দা সংস্থাকে বলবো, আপনারা এটা উদ্ঘাটন করেন। কেন হেফাজতিদেরকে সেদিন রেহাই দেওয়া হলো, আর এরা আমার বিরুদ্ধে কেন মিছিল করেছে,
যারা করিয়েছে এটা একটু বের করবে। আরেকটা বিষয়, করোনার কথা বলেছি, আইসোলেশন সেন্টারটা সন্ত্রাসীদেরকে দিয়ে ভেঙ্গে তাদেরকে রাত্রি যাপন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কোম্পানিগঞ্জের ইউনো নির্দেশ দিয়ে করেছে। তার ওই যে সেখানে যে দারোয়ান আছে তাকে তাকে বলছে তুমি বাড়িতে চলে যাও, সন্ত্রাসীরা তারা এখানে থাকুক। সেই ইউনো কিভাবে এখানে থাকে? আজকে কোম্পানিগঞ্জে যারা তাণ্ডব চালাচ্ছে, আমার এখানে 2000 গুলি করছে 9 তারিখ কালো রাত্রিতে। তাদের অস্ত্র ছিল ইউনোর বাসার সামনে, ওসির বাসার সামনে, ওসির অফিসের সামনে, ইউনোর অফিসের সামনে। সেখান থেকে এসে আমাকে গুলি করেছে 2000 গুলি। পুলিশের সত্য ছায়া সেদিন হয়েছে। আর সেই অস্ত্রধারীরা আজকে থানাতে ওসির সাথে বৈঠক করে, সেখানে আমাদের লোক গেলে তাকে ধমকা। ইউনো দেখেন, আমার দলের সহসভাপতি যিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, যিনি বাংলাদেশে ছবিযুক্ত ভোটার লিস্ট তৈরি করেছে, সেই শাহাদাত হোসেন সাহেবের বড় ভাই হাসান ইমাম বাদল আমার এখানে আসে, রাজনীতি করে আমাদের সাথে, আমাকে অত্যন্ত স্নেহ করে। সেই মানুষটাকে ইউনো দেখে বলল সেখানে গেলে আপনি মামলায় পড়বেন। আজকে কিভাবে রাজনীতি, আজকে প্রশাসনিক প্রতিহিংসার শিকার হচ্ছে আপনারাই দেখুন। কোম্পানিগঞ্জের এই যে ওসি তদন্ত আমাকে বলে, আমি যখন একটা ছেলে আমার মাইতেছে, সেখানে এডিসি একটা ছিল, তার নাম হচ্ছে খালেদ, সে অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করছে। আর এই রবিউল আমার 2টা আঙ্গুল ভেঙে দিয়েছে, বাড়ি আমি বিচার পাই, বাড়ি মেরে আমার 2টা আঙ্গুল ভেঙে দিয়েছে। ওই ছেলেটাকে হেস্তনেস্ত করছে, তারপরে ওসি আমাকে গালাগাল করছে। আমি অনেক নেতাদেরকে বলেছি বিচার পাই, বিচার পাই। এদিন আমি করোনায় যারা প্রথম দাপে যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে পুরস্কৃত করতে 5 জনকে পুরস্কৃত করোনা যোদ্ধা হিসেবে আমাদের টিএস কে ঘোষণা করে পুরস্কৃত করার জন্য এনেছি। সেই অনুষ্ঠান ভেঙে দিয়েছে এবং টিএস সাহেবকে অপমান করেছে, আমাকে অপমান করেছে। শামীম, এডিশনাল এসপি শামীম আর শামসুদ্দিন, এটা আমাদের ইউনো, ওসি এবং ওসি তদন্তের সহযোগিতা এটা করছে। এই বিষয়টা তদন্ত করেন। আইসোলেশন সেন্টার কেন ভাঙ্গা হলো? আজকে কি আইসোলেশন সেন্টার প্রয়োজনীয়তা কি পুড়ে গেছে? কেন ভাঙ্গা হলো? আমি আমার পৌরসভার টাকা দিয়ে আইসোলেশন সেন্টার করেছি, আইসোলেশন সেন্টার তারা ভেঙেছে, তার নির্দেশে ভেঙেছে। এটা অনতি বিলম্বে